আচ্ছা, চলে আসো। আমরা আজকে একটা যে চ্যাপ্টারটা ফার্স্ট কোশ্চেনটা ফার্স্টে দেখবো, একটু বোঝার চেষ্টা করবা। এখানে বলা হয়েছে AC2 আর হচ্ছে AC3, কথাগুলো বুঝো। AC2 এবং AC3 যৌগদ্বয়ের মধ্যে কোনটি অধিক সমযোজী? প্রশ্নগুলো পড়তে হবে, কোনটি অধিক সমযোজী। বারবার বলতেছি, প্রশ্ন পড়তে হবে কোনটি অধিক সমযোজী। প্রথমেই চলে আসি ভাইয়া, এ কি আর C2 কি। প্রথমেই বলছে এ হচ্ছে এর যে মৌলের যে ইলেকট্রন বিন্যাস সেটা দেয়া আছে 3d6 4s2। তার মানে আমরা যদি একটু বের করি 1s2 2s2 2p6 3s2। এই সবাই একটু শেয়ার দিয়ে দাও। নাইম আসছো? নাইম নাইম ছেলেটা ক্লাস করে রেগুলার। 3s2 3p6 ssps ps 4s2 3d6। আচ্ছা, তাহলে এখানে কতটুকু আছে কথা বুঝো। 10 আর 10 এ 20 6 26, তার মানে 26 কার? 26 ইলেকট্রন বিন্যাস কার ভাইয়া? সবাই একটু কমেন্ট করো, 26 ইলেকট্রন বিন্যাস কার? 26 ইলেকট্রন বিন্যাস বলতেছি, পারমাণবিক সংখ্যা কার? 26 26 পারমাণবিক সংখ্যা কার? আচ্ছা, 26 পারমাণবিক সংখ্যা কার? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ রে। ওই তোমাদের ক্লাস নিচ্ছি খালি আর কি, খুব একটা সুস্থ না, তাও তাও আলহামদুলিল্লাহ, বসে থাকতে পারি। আচ্ছা, 26 পারমাণবিক সংখ্যা কার? আয়রনের। আচ্ছা, খুব ভালো কথা। আর সি বলছে, সি হচ্ছে 3s2 3p5, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে কতটুকু আসতেছে? এখানে আসতেছে হচ্ছে 10টা, আর এখানে আসতেছে হচ্ছে 7টা, টোটাল আসতেছে 17টা। তাহলে টোটাল হচ্ছে 17। 17 হচ্ছে কার পারমাণবিক সংখ্যা? ক্লোরিন। ঠিক আছে, এখানে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাসটা দেয়া আছে, সেটা দেখে আমরা মোটামুটি পারমাণবিক সংখ্যাগুলো কিন্তু নির্ণয় করতে পারবো। এটা হচ্ছে আয়রন আর এটা হচ্ছে ক্লোরিন। আচ্ছা, তাহলে এখানে দুইটাই সম্ভব। এখানে AC2 বলছে, তাহলে এ হচ্ছে আয়রন আর সি হচ্ছে আমার ক্লোরিন। তাহলে AC2 কি? AC2 কি? AC2 হচ্ছে আয়রনের ক্লোরাইড, মানে ফের আস ক্লোরাইড। আর AC3 কি? ফেরই ক্লোরাইড, FeCl3। একটা ফেরাস ক্লোরাইড আর একটা কি ভাইয়া? ফেরিক ক্লোরাইড। কথা বুঝতে পারছো? একটা ফেরাস ক্লোরাইড আর একটা কি বললাম? ফেরিক ক্লোরাইড। খুব ঠান্ডা মাথায় বুঝবা। আচ্ছা ভাইয়া, এখন কি বলছে? ভাইয়া এখন বলছে যে এই দুইটার মধ্যে অধিক সমযোজী। হ্যাঁ, সমযোজী আমরা ব্যাখ্যা করতে পারি ফাজানের নীতি দিয়ে। সমযোজী আমরা ব্যাখ্যা করতে পারি কি দিয়ে ভাইয়া? ফাজানের নীতি দিয়ে। ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করতে পারি, কথাগুলো বুঝবা। সমযোজী আমরা কি দিয়ে ব্যাখ্যা করতে পারি? ফাজানের নীতি দিয়ে আমরা সমযোজী ব্যাখ্যা করতে পারি। খুবই ভালো মতো বোঝার চেষ্টা করো। তাহলে AC3 আর এটা। এখন ফাজানের নীতির 3টা পার্ট আছে। ফাজানের নীতি, তার মধ্যে একটা পার্ট হচ্ছে ক্যাটায়নের চার্জ, ক্যাটায়ন অথবা অ্যানায়নের চার্জ। আচ্ছা, খুব ঠান্ডা মাথায় বুঝবা। আচ্ছা ভাইয়া, এখানে আমরা কিভাবে বুঝবো যে চার্জ দিয়েই করতে হবে? কথাগুলো বুঝো। এখানে চার্জ দিয়ে করতে হবে, এভাবে বুঝবা। দেখো এই জায়গাটাতে ক্লোরিন যে আছে, ক্লোরিন হচ্ছে এখানে কমন পার্ট। আবারও বলি, এই ক্লোরিনটা হচ্ছে এখানে কমন পার্ট। ক্লোরিনটা কমন পার্ট, তার মানে ক্লোরিনের সাথে আমার কোনো কাহিনী নাই। এখন আমার এখানে আছে হচ্ছে আয়রন, এখানে আমার আয়রন, দুইটা। কথা বুঝবা, এখানে দুইটাই কি আমার একই ক্যাটায়ন। যখন দেখবা যে দুইটাই একই ক্যাটায়ন, তখন বুঝতে হবে যে এইখানে সেম ক্যাটায়ন বাট তার যোজনীটা আলাদা। সেই ক্ষেত্রে তখন বুঝতে হবে ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ দিয়েই আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। তো ফাজানের নীতি বলে কি? ক্যাটায়নের চার্জ ইজ প্রপোর্শনাল টু হচ্ছে তোমার কি? পোলার আয়ন। পোলার আয়ন, ঠিক আছে। পোলার আয়ন মানে কি? পোলার আয়ন। আচ্ছা, পোলার আয়ন হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য। আবারও বলি, পোলার আয়ন হচ্ছে সমযোজী বৈশিষ্ট্যটা প্রকাশ করবে। কথাগুলো বুঝবা যে
পোলারিটি আর পোলার আয়ন দুইটা আলাদা জিনিস, ঠিক আছে? এখন ক্যাটায়নের চার্জ আর পোলার আয়ন কি পরস্পরের সমানুপাতিক। ক্যাটায়নের চার্জ আর পোলার আয়ন কি পরস্পরের সমানুপাতিক। দ্যাট মিনস Fe2+ একটা আছে, Fe3+। তার মানে যার ক্যাটায়নের চার্জ বেশি হবে তার পোলার আয়ন বেশি হবে, পোলার আয়ন বেশি হইলে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। কথা বুঝাইতে পারছি? সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। কিরে, কেউ কোনো পোলা পায়নি নাই দেখি আজকে? হ্যাঁ, বুঝতে পারছো? সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। বুঝতে পারছো? তার মানে এখানে আমাকে আবারও বলতেছি, এখানে প্রথমে দেখবা যে এখানে কমন পার্ট, যদি অ্যানায়ন বা ক্যাটায়নের আকার দিয়ে তুমি ব্যাখ্যা করতে না পারো, যখন দেখো যে ক্যাটায়নটাও সেম, এই যে ক্যাটায়নটা সেম, আমার কার্সর দিকে তাকাবা, এখানে ক্যাটায়নটা সেম, যখন ক্যাটায়ন সেম দেখবা তখন শুধুমাত্র ক্যাটায়ন এবং অ্যানায়ন দুইটাই সেম দেখবা, তখন চার্জ দেখতে হবে। ক্যাটায়ন এবং অ্যানায়ন সেম দেখলে, আমি আবারও বলি, এটার হচ্ছে হিন্টস হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবা। ক্যাটায়ন এবং অ্যানায়ন যদি সেম হয়, অ্যানায়ন সেম হলে আমরা ক্যাটায়নের চার্জ দিয়ে করব, ক্যাটায়নের চার্জ দিয়ে বের করব, ক্যাটায়নের চার্জ দিয়ে হিসাব করব। আচ্ছা, এইটুকু মনে রাখো। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হইলে ডান লিখো, ক্লিয়ার হইলে ডান লিখো। নাইম ছেলেটা কোথায়? কি হলো আবার? আচ্ছা, এটুকু আশা করি বোঝা গেছে। কি হইলো বাবা? এটুকু বুঝতে পারছো? একটু কমেন্ট করে জানাও, বুঝতে পারছো? এটুকু কি বোঝা গেছে? পরেরটা এসো। এখানে বলছে উদ্দীপকের কোন যৌগটি রঙিন যৌগ গঠন করে। কি বলছে? রঙিন যৌগ গঠন করে, বিশ্লেষণ করো। কমেন্ট করে জানাই দাও। নেট কি সমস্যা আমার? আচ্ছা, চলে আসো। উদ্দীপকের কোন যৌগটি রঙিন যৌগ গঠন করে সেটা আমরা দেখি। চলে আসো। আচ্ছা, রঙিন যৌগ গঠন করার জন্য আমার সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে যে ডি ব্লক মৌল হইতে হবে। ডি ব্লক মৌল হইলেই রঙিন যৌগ হবে না, ডি ব্লক মৌল হইতে হবে, প্লাস হচ্ছে সেটা অবস্থান্তর মৌল হইতে হবে। কারণ সকল ডি ব্লক অবস্থান্তর মৌল না, অবস্থান্তর মৌল হইতে হবে। ডি ব্লকটা আমরা না লিখি, ডি ব্লকটা না লিখে আমরা অবস্থান্তর মৌল দেখি, ডি ব্লকটা না লিখে আমরা অবস্থান্তর মৌল দেখি। আচ্ছা, প্রথমেই বলি এটাকে আমার অবস্থান্তর মৌল হইতে হবে। আচ্ছা,
অবস্থান্তর মৌল যদি হয়, খুব ভালো মতো বুঝো, অবস্থান্তর মৌল হচ্ছে সেই অবস্থান্তর মৌল গুলো কি করে, রঙিন যৌগ গঠন করে, এবং রঙিন যৌগ গঠন করার যে ব্যাখ্যা সেটা সিএফটি, দ্যাট মিনস ক্রিস্টাল ফিল্ড থিওরি। ক্রিস্টাল ফিল্ড থিওরি, আবারও বলি ক্রিস্টাল ফিল্ড থিওরি। এই ক্রিস্টাল ফিল্ড থিওরির মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারবো। আবারও খুব ঠান্ডা মাথায় বুঝো, আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরির মাধ্যমে এটা কি করতে পারবো ভাইয়া, ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখন চলে আসো যে এখানে কোনটা কি হবে। এখানে দেখো একটা আছে আয়রন 2+ আর একটা হচ্ছে আয়রন 3+। খুব ঠান্ডা মাথায় বুঝো, আয়রন 2+ আর একটা হচ্ছে আয়রন 3+। তো আয়রন 2+ যদি আমরা করি, প্রথমেই চলে আসি আয়রনের যোজনী, আমরা এটা জানি। তাহলে 2+ হইলে এইখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে, তার মানে কি আসবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6। এটা আমি সাজাই লিখলাম 4s0, এটা আর 4s হবে না, এটা হবে আয়রন 2+ এর। আর এটা কত হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5। আচ্ছা এখন বোঝার চেষ্টা করো, দুইটাই তোমার রঙিন যৌগ দিবে, এইটাও রঙিন যৌগ দিবে, এটাও রঙিন যৌগ দিবে, তবে কালারগুলো আলাদা হবে। আবারও শুনে রাখো, দুইটাই রঙিন যৌগ দিবে, খুব ঠান্ডা মাথায় শুনে রাখো, দুইটাই রঙিন যৌগ দিবে, তবে কালারগুলা কি হবে, আলাদা হবে। তো দেখা যায় যে আয়রন 2+ দিবে হচ্ছে সবুজ, আর আয়রন 3+ হচ্ছে দিবে তোমার লালচে বাদামি, লালচে বাদামি। ঠিক আছে, আমি আবারও বলতেছি, আয়রন 2+ দিবে সবুজ আর আয়রন 3+ দিবে হচ্ছে লালচে বাদামি। এখন চলে আসো যে ভাইয়া এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, দুইটাই ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, আমরা একটু যদি এখানে আসি, প্রথমে আমাদের এখানে 5টা যে অরবিটাল আছে, 1 2 3 4 5। আচ্ছা এটা হচ্ছে আয়রন 2+ এর জন্য, Fe2+ এর জন্য। এখন আসি Fe2+ এর জন্য, Fe2+ এর ডি অরবিটালে কয়টা, ডি উপশক্তি স্তরে 6টা ইলেকট্রন আছে, তার মানে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, আর এই যে হচ্ছে আমার 6টা। এইটাকে বলা হয় ডিজেনারেট অবস্থা, ডিজেনারেট অবস্থা। এখন যখনই এখানে লিগ্যান্ড আসবে, আবারও মনে রাখো, যখনই এখানে লিগ্যান্ড আসবে তখন এদের একটা শক্তির তারতম্য হবে, শক্তির তারতম্য হবে। নিচে থাকবে 3টা, উপরে থাকবে 2টা অরবিটাল, এদের শক্তির তারতম্য হবে 1টা 2টা 3টা, উপরে থাকবে 2টা। কথা বুঝছো? এখন এইখান থেকে নিচেই চলে যাবে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন দেখো এখানে প্রথমে এইটাকে বলা হচ্ছে নন ডিজেনারেট অবস্থা, নন ডিজেনারেট অবস্থা। এইটাকে বলা হয় T2G, T2G মানে হচ্ছে ট্রিপলি ডিজেনারেট, আর এটাকে বলা হয় ইজি। এইটা হচ্ছে লোয়ার ফিল্ড, কথা বুঝবা, এইটা হচ্ছে লোয়ার ফিল্ড। এদের যে শক্তির পার্থক্য, এদের যে শক্তির পার্থক্য সেটাকে বলা হয় CFSE, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। এটাকে কি বলা হয় ভাইয়া, CFSE, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। এটাই হচ্ছে ডেল ই ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ, ডেল ই ইকুয়াল টু এইচ নিউ। কথাগুলো বুঝবা তাতেই হবে। তো এইখানে যখন তোমার কি আসবে, এইখানে যখন লিগ্যান্ড গুলো আসবে, এখানে লিগ্যান্ড আসার পর এটা 2টা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাওয়ার পর এই যে ইলেকট্রন গুলো আছে এরা হচ্ছে নিচের অরবিটালে আসবে, এই যে নিচের স্তরটাতে আসবে, নিচের স্তর। এইখানে তোমার হচ্ছে আসবে, এটা হচ্ছে মেইনলি DXY DYZ DZX আর DX² - Y² DZ²। ভাইয়া এখন প্রশ্ন আসে, ভাইয়া এই 2টা উপরে গেল কেন? এইগুলাকে এই 2টা উপরে যায় কারণ হচ্ছে এদের যে তোমার যদি চিত্রটা আমি ড্র করি, এরা হচ্ছে অ্যালোন দা এক্সিসে থাকে, এরা কিন্তু অ্যালোন দা এক্সিসে থাকে। যখন অ্যালোন দা এক্সিসে, অ্যালোন দা এক্সিসে মানে হচ্ছে এক্সিসের উপরে থাকে, এই DX² - Y² DZ²। এই যে এক্সিসের মধ্যে যখন আসে তখন
এই সেন্ট্রাল মেটালের ইলেকট্রন এক্সিসের মধ্যে থাকার কারণে সেন্ট্রাল মেটালের ইলেকট্রন এবং লোন পেয়ারের ইলেকট্রনগুলার বিকর্ষণ বেশি হয়। কি বললাম? সেন্ট্রাল মেটালের ইলেকট্রন এবং লোন পেয়ারের ইলেকট্রন, সেন্ট্রাল মেটাল এর ইলেকট্রন আর লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে ভুল বললাম। দেখো, সেন্ট্রাল মেটালের ইলেকট্রন আর লিগ্যান্ডের যে লোন পেয়ার ইলেকট্রন আছে এদের মধ্যে বিকর্ষণ বেড়ে যায়। বিকর্ষণ বেড়ে যাওয়ার কারণে এই ডিএক্সওয়াই উপরে উঠে যায়, ডিজেড স্কোয়ার উপরে উঠে যায়, আর ডিএক্সওয়াই ডিওয়াইজেড ডিজেড এক্স নিচের অবস্থানেই থেকে যায়। তো এইটা যখন যায়, কথাগুলো বুঝবা। এখান থেকে যখন আমি এখানে আলো ফেলবো তখন আলোটা শোষণ করে, আমি খুব ঠান্ডা মাথায় বুঝাচ্ছি, তোমরা একটু বুঝো। যখন এখানে আলোটা ফেলবো, আলোটা শোষণ করে আপার স্তরে যাবে, ইলেকট্রনগুলা আপার স্তরে যাবে। ওই যে পরিমাণ শক্তিটা শোষণ করে উপরে গেল, ঠিক সেই পরিমাণ শক্তিটা শোষণ করে নিচে আসবে। এই যে শক্তিটা যে নিচে আসতেছে এর কমপ্লিমেন্টারি লাইটটাই আমরা আলো হিসেবে দেখব। এর কমপ্লিমেন্টারি লাইটটাই আমরা কি হিসাবে দেখব? আলো হিসাবে দেখব। এটাকে বোঝা গেছে? আমি যে কথাগুলো বুঝলাম এটাকে বোঝা গেছে? আমি যে কথাগুলো বললাম এটা কি বোঝা গেছে, নাকি আরেকবার বলবো, নাকি আরেকবার বুঝাবো? এনিওয়ান? আরেকবার বুঝাবো? বলো। আরেকবার বুঝাইতে হইলে বলো, আমি বুঝাই দিচ্ছি। আরেকবার বোঝাবো? আরেকবার বোঝাবো কিনা বলো। বলো বলো, তাড়াতাড়ি বলো, আরেকবার বোঝাবো কিনা, দেরি করা যাবে না, বাচ্চারা রাত হয়ে যাবে বেশি। আচ্ছা, আমি আরেকবার বুঝাই দেই, তোমরা আরেকবার বুঝো। প্রথমেই বলি, প্রথমেই হচ্ছে আমার এটা আসবে, এটা হচ্ছে আমার ডি অরবিটালের পাঁচটা, ডি উপশক্তি স্তরের পাঁচটা অরবিটাল। এটা হচ্ছে ডিএক্সওয়াই, ডিওয়াইজেড, ডিজেড এক্স, ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডিজেড স্কোয়ার। এখন এইটাকে যখন এইটা দুইটা ভাগে ভাগ হবে, কথাগুলো বুঝবা। কখন বলো দেখি? যখন এখানে লিগ্যান্ড আসবে, লিগ্যান্ডের প্রভাবে এখানে দুইটা ভাগে ভাগ হবে। নিচে থাকবে ডিএক্সওয়াই, ডিওয়াইজেড, ডিজেড এক্স। এটাকে বলা হয় T2G, মানে কি ট্রিপলি ডিজেনারেট। আর এটাকে বলা হয় ইজি, এটাকে বলা হয় ডাবলি ডিজেনারেট। এটা হচ্ছে ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডিজেড স্কোয়ার। এখন প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এই দুইটা উপরে গেল কেন? এই দুইটা উপরে যাওয়ার কারণ হচ্ছে, আমি আবারও বলতেছি, এই দুইটা উপরে যাওয়ার কারণ হচ্ছে যখন এই দুইটাকে বলা হয় অ্যালোন দা এক্সিসে থাকে, মানে এক্সিসের উপরে, এই যে অ্যালোন দা এক্সিসে থাকে, এই যে অ্যালোন দা এক্সিসে যখন থাকে তখন লিগ্যান্ডের যে লোন পেয়ার ইলেকট্রন আর সেন্ট্রাল মেটালের যে ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন, এই দুইটার মধ্যে বিকর্ষণ হয়। বিকর্ষণ হওয়ার কারণে এদের শক্তিটা বেড়ে যায়, এই জন্য এরা উপরে চলে যায়। এটা হচ্ছে মেইন কারণ, এটা উপরে। এই যে এখন দেখো Fe2+ এর ক্ষেত্রে যদি আমি দেখি, Fe2+ এ 3D কত আছে? 3D6 আছে, 3D6 আছে। তার মানে ইলেকট্রন কোথায় যাবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, দেন এখানে যাবে একটা, ছয়টা। ইলেকট্রনগুলা এইখানে থাকবে, এই T2 দিয়ে ফার্স্টে থাকবে। তার মানে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। কথা বুঝবা? এখন যখন শক্তিটা, কথা বুঝবা, যখন এখানে শক্তি বা যেটাই বলো না কেন, লাইট বা এনার্জি যেটাই দেয়া হবে, তখন ইলেকট্রনগুলা শক্তি শোষণ করে উপরে যাবে, এটা হচ্ছে ডেল ই পরিমাণ শক্তি শোষণ করে উপরে চলে যাবে। যখন ওইখান থেকে ওই সোর্সটা সরায় নেওয়া হবে
তখন সে আবার শক্তি বিকিরণ করে নিচে চলে আসবে। যে পরিমাণ শক্তি শোষণ করছে সেই পরিমাণ শক্তি বিকিরণ করবে এইচ নিউ। এই যে পরিমাণ শক্তিটা বিকিরণ করছে এর যে কমপ্লিমেন্টারি লাইট, এর যে কমপ্লিমেন্টারি যে লাইটটা, এই লাইটটা আমাদের চোখে আসবে, এই লাইটটা চোখে আসবে এবং এইটাই আমরা রং হিসেবে দেখতে পাবো, এটাই আমরা রং হিসেবে দেখতে পাবো। বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? না, তোমাদের পারফরমেন্স খুবই খারাপ আজকে, শেয়ার টেয়ার হয় নাই, কিছু হয় নাই, খুবই খারাপ পারফরমেন্স। আহা, কষ্ট পাইলাম। এই যে জাকিউল ইসলাম শিবলি, তারপরে হচ্ছে রাকিবুর রহমান, নাইম ছেলেটা, কেউই তো নাই। হুম, কেউ নাই কেন? কেউ নাই তোমরা, ভালো। আচ্ছা যাই হোক, আমার ক্লাস করাইতে চেয়েছি, ক্লাস করাবো। তাহলে এইটুকু আমার আশা করি, এইটুকু আমার ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরের প্রশ্নে চলে আসি। আমরা আমরা একটা প্রশ্ন এতক্ষণ ধরে সলভ করলাম। এরপরের প্রশ্নে চলে আসি। উদ্দীপকের তোমার এখানে কি বলছে যে উদ্দীপকের হচ্ছে YX4Z যৌগটিতে বিদ্যমান বন্ধনসমূহ ব্যাখ্যা করো। আচ্ছা, উদ্দীপকের প্রথমে চলে আসি, Y কি, X কি, আরেকটা হচ্ছে Z। আচ্ছা দেখো, এটা হচ্ছে 1 নাম্বার গ্রুপের 1 নাম্বার পর্যায়ের প্রথম মৌলটা আমি বলছি। তার মানে X হচ্ছে এখানে কি বলো দেখি, X হচ্ছে এই জায়গায় কি, X হচ্ছে কি প্রথম পর্যায়ের প্রথম মৌল, প্রথম গ্রুপের X হচ্ছে হাইড্রোজেন, এই X হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা, Y কি 15 নাম্বার গ্রুপের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় মৌল, 15 নাম্বার গ্রুপের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় মৌল কি, 15 নাম্বার গ্রুপের প্রথম মৌলটা কি, 15 নাম্বার গ্রুপের প্রথম মৌলটা কি বলো দেখি। তোমরা তো কেউ কথাই বলো না, হ্যাঁ, কথা না বললে হবে। 15 নাম্বার গ্রুপের প্রথম মৌলটা কি, 15 নাম্বার গ্রুপের প্রথম পর্যায়ে কোনো মৌল আছে? গাদা কোথাকার, 15 নাম্বার প্রথম পর্যায়ে কোনো মৌলই নাই, দ্বিতীয় পর্যায়ে প্রথম মৌলটাই আছে। দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌলটা হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন। আর 17 নাম্বার পর্যায়ের দেখো 17 নাম্বার গ্রুপের তৃতীয় পর্যায়ে, দেখো 17 নাম্বার গ্রুপের তৃতীয় পর্যায়ের যে মৌলটা, তৃতীয় পর্যায়ের কোন মৌল, 17 নাম্বার গ্রুপের তৃতীয় পর্যায়ের মৌল জেড, ঠিক আছে। তৃতীয় পর্যায়ের যে মৌলটা সেটা কি, ক্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন, ঠিক আছে। কারণ এইটা উপরেরটা কি আছে, দ্বিতীয় পর্যায়ের মৌল 17 নম্বর গ্রুপের ফ্লোরিন, তার মানে এটা কি হবে, ক্লোরিন। এটুকু কি বুঝতে পারছো? যৌগ আইডেন্টিফাই বুঝতে পারছো? এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে নাইট্রোজেন, আর এটা হচ্ছে আমার হাইড্রোজেন। তাহলে আমার এক্স কি, এক্স আসতেছে আমার হাইড্রোজেন, ওয়াই হচ্ছে আমার নাইট্রোজেন, আর জেড হচ্ছে আমার ক্লোরিন, ঠিক আছে। কি মেঘ রুদ্রের গল্প, এতক্ষণ পর ক্লাস করতে আসছো, একটু শেয়ার টেয়ার দাও, তোমরা তো খারাপ। দেখো আমি আবারও বলতেছি, 1 নাম্বার গ্রুপের 1 নাম্বার পর্যায়ের প্রথম মৌল হাইড্রোজেন, 15 নাম্বার গ্রুপে প্রথম পর্যায়ে কোনো মৌল নাই, দ্বিতীয় পর্যায় থেকেই তার ফার্স্ট মৌলটা, তার মানে এটা হবে নাইট্রোজেন, প্রথম মৌলই নাইট্রোজেন, দ্বিতীয় পর্যায় থেকে স্টার্ট হয়। 17 নাম্বার গ্রুপের দ্বিতীয় পর্যায়ে যে প্রথম মৌলটা আছে সেটা হচ্ছে ফ্লোরিন, আর তৃতীয় পর্যায়ের মৌল হচ্ছে আমার ক্লোরিন। এইটুকু ক্লিয়ার আশা করি। আচ্ছা, তাহলে এই যৌগটা আমার কি আসতেছে, ওয়াই হচ্ছে নাইট্রোজেন, এক্স হচ্ছে আমার হাইড্রোজেন NH4Cl, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এটা হচ্ছে কি ভাইয়া, অ্যামোনিয়াম ক্লোরাইড। এই জিনিসটা একটু ভালো মতো পড়বা যে অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন দেখো যে ভাইয়া অ্যামোনিয়াম ক্লোরাইড এটা আমার গঠন হয়েছে, তো অ্যামোনিয়াম ক্লোরাইড কিভাবে গঠন হয় প্রথমেই বলি। অ্যামোনিয়াম প্রথমেই যে কাজটা করে, যে নাইট্রোজেন তোমার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, কথা বুঝবা। নাইট্রোজেন যেটা কাজটা করে, নাইট্রোজেন করে কি, নাইট্রোজেনের প্রথমে আমি আগে ইয়েটা করি, তোমার নাইট্রোজেন 7, তাহলে কত 1s2 2s2 2p3, তার মানে এখানে কি তো 1s2
2s2 2px1 2py1 2pz1। এইখানে হাইড্রোজেন যাবে, এখানে হাইড্রোজেন যাবে, আর এখানে হাইড্রোজেন যাবে। দ্যাট মিন্স এখানে প্রথম তিনটাতে হাইড্রোজেন যাবে, আর এইটা থাকবে হচ্ছে লোন পেয়ার আকারে। এটা হচ্ছে লোন পেয়ার আকারে থাকবে, লোন পেয়ার আকারে থাকবে। তাহলে দেখো নাইট্রোজেন তাহলে কি গঠন করলো, এইভাবে NH3 গঠন করলো, এই লোন পেয়ারটা থাকলো। এখন এই লোন পেয়ারটা করবে কি, এই লোন পেয়ারটা সে কি করবে, হাইড্রোজেন আয়নকে দান করবে। কাকে দান করবে ভাইয়া, এই লোন পেয়ারটা সে কি করবে, হাইড্রোজেন আয়ন, এই লোন পেয়ারটা সে হাইড্রোজেন আয়নকে দান করবে। হাইড্রোজেন আয়নকে দান করার পর সে তৈরি করবে হচ্ছে NH4 প্লাস। আমি কথা বুঝাইতে পারছি? সে কি তৈরি করবে, হাইড্রোজেন আয়নকে দান করার পর সে তৈরি করবে হচ্ছে NH4 প্লাস। দ্যাট মিন্স তুমি এটা এইভাবে লিখতে পারো, অ্যামোনিয়ার যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা সে হাইড্রোজেন আয়নকে দান করলো, দান করার পর সে তৈরি করলো NH4 প্লাস। ঠিক আছে, এখন NH4 প্লাস তৈরি করলো, এই NH4 প্লাস যেহেতু এটা ক্যাটায়ন, সে কি করবে, ক্লোরিনের সাথে অ্যাটাচড হবে, ক্লোরিনের সাথে কি করবে, অ্যাটাচড হবে। এই NH4 প্লাস ক্লোরাইড আয়নের সাথে, আবারও বলি এটা কিন্তু ক্লোরাইড আয়ন, NH4 প্লাস বা অ্যামোনিয়াম আয়ন ক্লোরাইড আয়নের সাথে বিক্রিয়া, এই তোমার হচ্ছে একটা, এটাকে কি বলবো, যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে, এটা আয়নিক বন্ধনের মাধ্যমে অ্যাট্রাক্ট করে দেন NH4Cl তৈরি করবে। NH4 কি করবে, Cl তৈরি করবে। তাহলে এখানে কয় ধরনের বন্ধন হইলো ভাইয়া, দেখো এই জায়গাটাতে হইলো হচ্ছে সমযোজী বন্ধন, কথা বুঝো, এই জায়গাটাতে কি হলো, সমযোজী বন্ধন, এটাকে বলা হয় সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন এখানে শেয়ারিং এর মাধ্যমে সেই করছে। এই যে এই পোর্শনটা, একজন ডোনর, এখানে একজন হচ্ছে ডোনেট করছে, এ ডোনেট করছে, এ অ্যাকসেপ্ট করছে, তার মানে এইটা হচ্ছে সন্নিবেশ বন্ধন, এটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। আর এই যে তোমার একটা ফোর্স অফ অ্যাট্রাকশন, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, এখানে প্লাস এবং মাইনাস, এখানে এ কি করবে, দাতা, আর এ হচ্ছে গ্রহীতা, এ কি করবে, এ হচ্ছে আয়নিক বন্ধন গঠন করবে, এ হচ্ছে আয়নিক বন্ধন গঠন করবে। তাহলে এখানে কয় ধরনের বন্ধন থাকলো, এখানে টোটাল বন্ধনটা আছে হচ্ছে 3 ধরনের। কি কি, সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, আর সন্নিবেশ বন্ধন, আর সন্নিবেশ বন্ধন। এই 3 ধরনের বন্ধন এই জায়গাটাতে রয়েছে। বন্ধন বোঝা গেছে, এখানে 3 ধরনের বন্ধন রয়েছে, বুঝতে পারতেছো? এগুলা কিন্তু সব বোর্ডের কোশ্চিন, তোমরা যারা যারা মনে করতেছো যে ভাইয়া এগুলা কি করাচ্ছেন, এরকম আজীব আজীব জিনিস, এগুলা সবগুলাই বোর্ডের কোশ্চিন, সবগুলাই বোর্ডের কোশ্চিন, বোর্ডের কোশ্চিন দেখতে হবে তোমাকে, ঠিক আছে? ঠিক আছে কিনা? কেউ কথা বলে না, আজকে ক্লাসটা খুব জমতেছে না, আজকের ক্লাসটা জমতেছে না, ক্লাসটা একদমই জমে না, পোলাপাইন নাই, কেউ নাই, যাই হোক চলে আসো। আমরা পরের ম্যাথে চলে যাই, পরের প্রশ্নে। আশা করি বুঝতে পারছো এটা আর কি বলবো। তো এখন দেখো এখানে কি বলছে, YX3 আর হচ্ছে YX4 প্লাস, এর ক্ষেত্রে সংকরায়ন থাকা সত্ত্বেও, একই সংকরায়ন, এখানে একই সংকরায়ন থাকা সত্ত্বেও বন্ধন কোণগুলো ভিন্ন হয়। বন্ধন কোণ ভিন্ন হয়, প্রথমেই বলে আসি, বন্ধন কোণ ভিন্ন হয় হচ্ছে লোন পেয়ার ইলেকট্রনের কারণে, লোন পেয়ার ইলেকট্রনের কারণে, লোন পেয়ার ইলেকট্রন এর জন্য, লোন পেয়ার ইলেকট্রনের জন্য বন্ধন কোণগুলো কি হয় বলো দেখি, ভিন্ন হয়। আচ্ছা, সর্বপ্রথমে চলে আসি, YX3 এটা হচ্ছে NH3। তো NH3 যখন করবা তখন দেখতে পাও যে এখানে সংকরায়ন কোনটা, বা সংকরায়ন যেটা আমরা বের করব, সংকরায়ন,
তো সংকরায়ন কিভাবে বের করব আমরা? সূত্র দিয়ে করে হাফ ইন্টু হচ্ছে ভ্যালেন্স শেলে ইলেকট্রন সংখ্যা প্লাস মনোভ্যালেন্ট ইলেকট্রন মাইনাস ক্যাটায়নের চার্জ প্লাস অ্যানায়নের চার্জ। ঠিক আছে, আমরা এটা দিয়ে বের করব। তো এটার ক্ষেত্রে সংকরায়ন হচ্ছে 1/2 ইন্টু হচ্ছে এর শেষ কক্ষপথের ইলেকট্রন কত, ভ্যালেন্সের ইলেকট্রন কত 5 যোগ মনোভ্যালেন্ট ইলেকট্রন হচ্ছে 3, তাহলে এখানে টোটাল আসবে 4 থাকলে হয় sp3। আচ্ছা, sp3 এর জন্য কথা বুঝবা, sp3 এর জন্য দেখা যায় যে তোমার বন্ধন কোণ হয় 109.5 ডিগ্রি। কত হয়? 109.5 ডিগ্রি sp3 এর জন্য। কথাগুলো বুঝবা, sp3 এর জন্য বন্ধন কোণ কত হয়? 109.5 ডিগ্রি। এটা হচ্ছে আমার একদম কমন সেন্সের কথা। এখন চলে আসো, এখানে sp3 আছে। এখন এখানে অ্যামোনিয়ার ক্ষেত্রে আসি। অ্যামোনিয়ার ক্ষেত্রে এখানে একজোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকে। তো আমরা কি জানি? আমরা কি জানি বিকর্ষণের মাত্রাটা কি? বিকর্ষণ কি? লোন পেয়ার বিকর্ষণটা সব থেকে বেশি হয়, দেন লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ বেশি হয়, দেন হচ্ছে আবার বন্ড পেয়ার বিকর্ষণটা হয়। তার মানে এইখানে যে কাজটা করতেছে, এখানে মেইনলি লোন পেয়ার, আবারও বলি, এখানে লোন পেয়ার এবং বন্ড পেয়ারের একটা বিকর্ষণ তুলতেছে, তাহলে অবশ্যই বেশি হবে। লোন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণ আছে, দ্যাটস ওয়াই এইখানে দেখা যায় এই লোন পেয়ার থাকার কারণে তোমার এই 109.5 ডিগ্রি না হয়ে এটা হয় 107 ডিগ্রি। 107 ডিগ্রি হয়। এইটা কি হয়? 107 ডিগ্রি হয়। এই 107 ডিগ্রি, এটা মনে রাখার বুদ্ধি হচ্ছে এক জোড়া লোন পেয়ার যদি থাকে, কথা বুঝবা, এক জোড়া যদি লোন পেয়ার থাকে সাধারণত হচ্ছে 2.5 ডিগ্রি কমে। এটা হচ্ছে মনে রাখার বুদ্ধি, 2.5 ডিগ্রি কমে যায়। আবারও বলি, এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন যদি থাকে তাহলে 2.5 ডিগ্রি কমে যায়। 2.5 ডিগ্রি কি কমে যায়। তার মানে এখানে এটা হয়েছে। আবার দেখো অ্যামোনিয়াম আয়নে চলে আসি। এই ক্ষেত্রে সংকরায়নটা আমরা যদি বের করি 1/2 ওই সেম 5 প্লাস 3 তো না, এখানে 4 হবে, 4 মাইনাস অফ 1। ক্যাটায়ন কেন? ক্যাটায়নে যে একটা চার্জ আছে, এখানেও আসবে হচ্ছে 4 ইজ ইকুয়াল টু হচ্ছে sp3। তো এই জায়গায় কিন্তু কোনো লোন পেয়ার নাই। অ্যামোনিয়াম যে আয়নটা শনাক্তকরণ স্ট্রাকচার যদি করি, এ কি করছে? এই লোন পেয়ারটা দিয়ে দিছে হচ্ছে হাইড্রোজেন আয়নকে, আর এখানে হাইড্রোজেন আয়নকে দেওয়ার কারণে এই জায়গায় লোন পেয়ার নাই। এই জায়গায় তাহলে নো লোন পেয়ার। যদি লোন পেয়ার না থাকে তাহলে এই অ্যামোনিয়াম আয়নের কথা বুঝো, তাহলে যদি লোন পেয়ারটা না থাকে তাহলে এই অ্যামোনিয়াম আয়নের বন্ধন কোণ কত হবে? 109.5 ডিগ্রি। শুধুমাত্র এই লোন পেয়ারের কারণেই এই জিনিসটা হয়। এবং এই জিনিসটা দেখাই দিবে যে বন্ড পেয়ার আর বন্ড পেয়ার এই বিকর্ষণ, এটা হচ্ছে বিকর্ষণের ক্রম। লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণের ক্রম, এটা ভালো করে দেখাই দিবা। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো? দুইজন আসতেছে যাচ্ছে। তোমাদের আজকে মন নাই ক্লাসে নাকি? হ্যাঁ, ক্লাসে একদমই মন নাই তোমাদের। যাও, ক্লাসে একদমই মন নাই তোমাদের। না, তোমরা ভালো না। আচ্ছা, যাই হোক, সবাই খালি বলো ভাই ক্লাস নেন, খুব উপকার হচ্ছে ক্লাসে। আচ্ছা, চলে আসো, সংকরায়নের হিসাব শেষ। আমরা পরের প্রশ্নে চলে যাই। এখানে আমরা দেখব যে কি বলছে। এ হচ্ছে সর্বশেষ ইলেকট্রন বিন্যাস হচ্ছে এর ns1, n হচ্ছে 3s1। তাহলে এ যেটা হবে আমরা এখানে একটু বের করে নেই। এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1s2 2s2 2p3 2p6 ssps 3s1। এটা হচ্ছে তোমার এর ক্ষেত্রে এ, তাহলে কি হচ্ছে 10 আর 1 11, তাহলে এ হচ্ছে পারমাণবিক সংখ্যা যেহেতু 11, এ হচ্ছে আমার সোডিয়াম। এ হচ্ছে কি ভাইয়া? সোডিয়াম, তাই না? আচ্ছা, পরেরটাই চলে আসো। তাহলে ই কি? ই হচ্ছে ওই একই 1s2 2s2 2p6 3s2। তার মানে ই হচ্ছে আমার 10 2 12 ম্যাগনেসিয়াম। ই কি? ম্যাগনেসিয়াম। ঠিক আছে। আর ডি কি? ডি হচ্ছে দেখা যায় 3s5 পর্যন্ত আছে।
দিই তাহলে কত 1s2 2s2 2p3 2p3 কেন আসতেছে 2p6 3s2 3p6 4s2 3d5। আচ্ছা, এটা 10 2 17, তাহলে আসতেছে এটা হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, এখানে কত আছে 10 2 12, এখানে 10। আচ্ছা, আমি কি ভুল করলাম? এটা তো ভুল করছি, 3d তে চলে গেছি, এটা ভুল করছি। ওয়েট, এটা 5 দাও, এটা 5 হবে। এটা হচ্ছে 3p5, 3d তে চলে গেছি। যাই হোক, তাহলে এখানে 10 আর সাথে 17। ঠিক আছে, 10 আর সাথে কত, 10 আর সাথে 17। ঠিক আছে, এটা হচ্ছে ক্লোরিন। তো এই জিনিসটা বুঝো, তাহলে বলা হয়েছে এ ও ই এর দ্বি ধনাত্মক আয়ন গঠনের সম্ভাবনা ব্যাখ্যা করো। এ হচ্ছে আমার সোডিয়াম, সোডিয়ামের যদি একটা ইলেকট্রন ত্যাগ করি তাহলে সোডিয়াম প্লাস, এবং এটা খুবই ইজিলি হয়ে যায়, এটা খুবই ইজিলি হয়ে যায়। এটা ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, এটাকে বলা হয় তার ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। আচ্ছা, ই এর ক্ষেত্রে আমি যদি আসি, ই হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম প্রথমে একটা ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করার পর ম্যাগনেসিয়াম প্লাস গঠন করে। এই ম্যাগনেসিয়াম প্লাস আবার আরেকটা ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2 প্লাস গঠন করে। এটা খুবই ইজিলি হয়ে যায়, এটা খুবই ইজিলি হয়। বাট এইখান থেকে যখনই দেখবা যে সোডিয়াম, সোডিয়াম প্লাস, তার মানে সোডিয়ামের শেষ কক্ষপথের এইটা নাই, 3s1 নাই, তার মানে সোডিয়ামের এখন ইলেকট্রন, সোডিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p6। এই যে সোডিয়াম আয়নের যে ইলেকট্রন বিন্যাস, এটা খুবই স্টেবল। আবারও বলি, এটা খুবই স্টেবল, এটা অনেক বেশি স্টেবল। এটা স্টেবল কারণ এটা কার মতো ইলেকট্রন বিন্যাস গঠন করছে বলো দেখি? সোডিয়াম আয়ন কার মতো ইলেকট্রন বিন্যাস গঠন করছে? সোডিয়াম আয়ন কার মতো ইলেকট্রন বিন্যাস গঠন করছে? নিয়নের মতো না? সোডিয়াম আয়ন কার মতো ইলেকট্রন বিন্যাস? তাহলে এটা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস। এই যে স্থির অবস্থা থেকে তার আরেকটা ইলেকট্রন বের করা খুবই কষ্টকর, এবং সেটা মোটামুটি 4560 কিলোজুল পার মোলের শক্তি লাগে। এটা অনেক বেশি, কিলোজুল পার মোল শক্তি লাগবে। দ্যাটস ওয়াই এই সোডিয়াম আয়নটা হচ্ছে স্টেবল। সোডিয়াম আয়নটা কি বলো দেখি? স্টেবল, সোডিয়াম আয়নটা স্টেবল। বাট এই যে ম্যাগনেসিয়াম আয়নটা, ম্যাগনেসিয়াম আয়নটা ইজিলি, আবারও বলি, ইজিলি তোমার হচ্ছে করতে পারবে, কারণ এই ম্যাগনেসিয়াম 2 প্লাস ইলেকট্রন দিয়ে সেও নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস করে স্টেবল হইতে চাইবে। তাই সোডিয়াম 2 প্লাস, সোডিয়াম 2 প্লাস সম্ভব না। সোডিয়াম 2 প্লাস কি না? সোডিয়াম 2 প্লাস হচ্ছে সম্ভব না। আমি কথা বুঝাইতে পারছি? সোডিয়াম 2 প্লাস কি না? সম্ভব না। ক্লিয়ার? সোডিয়াম 2 প্লাস সম্ভব না। সোডিয়াম 2 প্লাস সম্ভব না। আচ্ছা, চলে আসো। পরে কি বলছে? এডি কি পানিতে দ্রবীভূত হবে? এডি, এ কি? সোডিয়াম, আর ডি কি? ডি হচ্ছে ক্লোরিন। সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হবে কারণ এটা আয়নিক যৌগ, এটা হচ্ছে আয়নিক যৌগ। আর আয়নিক যৌগগুলো সাধারণত পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। দ্রবীভূত হয়। এখানে মেইনলি রিয়াকশনটা হবে, যেহেতু এটা পানি, পানির যে স্ট্রাকচারটা ড্র করবা, পানি, এটা হচ্ছে ডেল প্লাস, এটা হচ্ছে ডেল প্লাস, এটা হচ্ছে 2 ডেল মাইনাস। দ্যাট মিনস এটা একটা পোলার ফর্ম করছে, মানে
এখানে তোমার হচ্ছে পোল ফর্ম করছে, এখানে হচ্ছে পজিটিভ পোল, এটা হচ্ছে নেগেটিভ পোল, দুইটা পোল তৈরি করছে, ঠিক আছে। এখন এ কি করবে, সোডিয়াম, মেইনলি সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন এইভাবে তারা থাকে, জলীয় দ্রবণে তারা এইভাবে থাকে। এখন এখানে মেইনলি সোডিয়াম আয়নটা ভালো করে বুঝবা, সোডিয়াম আয়নটাকে অ্যাট্রাক্ট করবে এইভাবে পোলার যৌগটা, অক্সিজেনটা অ্যাট্রাক্ট করবে, অক্সিজেনটা অ্যাট্রাক্ট করবে। অক্সিজেনটা অ্যাট্রাক্ট করবে, এইভাবে অ্যাট্রাক্ট করবে, এটা ডেল মাইনাস টু, 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 ডেল মাইনাস, আর এটা সোডিয়াম প্লাস। আর এখানে যে ক্লোরাইড আয়নটা আছে সেই ক্লোরাইড আয়নটা তোমার এইভাবে হবে, দেখো এটার অ্যাট্রাকশনটা এইভাবে হবে, ও থাকবে এই সাইডে, এখানে থাকবে হাইড্রোজেন, ও থাকবে এই সাইডে, এখানে থাকবে হাইড্রোজেন, ও থাকবে এই সাইডে, এখানে থাকবে হাইড্রোজেন, ও থাকবে এই সাইডে, এগুলাতে থাকবে হাইড্রোজেন। এইভাবে তারা একটা বলয় গঠন করবে, ঠিক আছে। এইভাবে সাধারণত এইভাবে এরা পানিতে দ্রবীভূত থাকে। এই চিত্রটা ড্র করতে হবে, এই চিত্রটা ড্র করতে হবে, যদি মার্কস পেতে চাও চিত্র ড্র করতে হবে, ঠিক আছে। এই চিত্র দুইটাই ড্র করে দিতে হবে। কথা কি বুঝাইতে পারছি আমি? এই চিত্র দুইটাই ড্র করতে হবে। কেউ নাই, খারাপ লাগে। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো, এই দুইটা চিত্রই ড্র করে দিতে হবে। আচ্ছা, তাহলে এইভাবেই তুমি বুঝতে পারবা, ঠিক আছে, এইভাবেই বুঝতে পারবা। এখানে কয়েকটা শর্ত লিখবা, এক হচ্ছে আয়নিক যৌগ, আয়নিক যৌগ পলাশ দ্রাবকে দ্রবীভূত হয়। আরেকটা বলতে পারো যে পানির অণুগুলা, পানির যে অণুগুলো, পানির অণুর এই জিনিসটা লিখবা, পানির অণুর আকর্ষণ বলের মান, পানির অণুর আকর্ষণ বলের মান, আকর্ষণ বলের মান, বলের মান সোডিয়াম ক্লোরাইডের, সোডিয়াম ক্লোরাইডের ল্যাটিস এনার্জিকে অতিক্রম করে, ল্যাটিস এনার্জিকে অতিক্রম করে। আর সব থেকে ভালো হয় এটা লিখবা যে এই এর হাইড্রেশন এনথালপি, এই সোডিয়াম ক্লোরাইডের এটা লিখতে পারো হাইড্রেশন এনার্জি বা হাইড্রেশন এনথালপি গ্রেটার দেন ল্যাটিস এনথালপি, ল্যাটিস এনথালপি এটা লিখতে পারো যে হাইড্রেশন এনথালপি যদি বেশি হয় ল্যাটিস এনথালপি এর থেকে, তাহলে এটা পানিতে দ্রবীভূত হবে। এই কয়েকটা শর্ত লিখে দিবা। কি কি শর্ত লিখবা, একটা আয়নিক যৌগ হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপি এর থেকে বেশি পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, দেন এই চিত্রগুলো আঁকে দিবা, তাহলে এটা দ্রবীভূত হয় কিনা বুঝতে পারবা। আশা করি বুঝতে পারছো এটা। আচ্ছা, পরেরটা আসি। উদ্দীপকের মৌলসমূহের আকার কিভাবে পরিবর্তন হয় ব্যাখ্যা করো। খুবই সহজ একটা প্রশ্ন। আমরা যখন দেখবো যে বাম থেকে ডানে যাচ্ছি, বাম থেকে যখন আমরা ডানে যাই একটা পর্যায়ের ক্ষেত্রে, পর্যায়ের ক্ষেত্রে যেহেতু এটা বুঝতে পারতেছো 3 4 5 6 7 8 9, তাহলে এটা পর্যায়ভিত্তিক ধর্ম। আবারও বলতেছি এটা পর্যায়ভিত্তিক ধর্ম, পর্যায়ভিত্তিক ধর্ম। তাহলে একটা পর্যায়ে যখন বাম থেকে ডানে যায় তখন কক্ষপথ বাড়ে না, কক্ষপথ কি হবে না, বাড়বে না, বাড়বে না। কিন্তু কি বাড়ে, ইলেকট্রন সংখ্যা বাড়ে, ইলেকট্রন সংখ্যা বাড়বে, ইলেকট্রন সংখ্যা বাড়বে। যদি ইলেকট্রন সংখ্যা বাড়ে পরে নিউক্লিয়াসের সাথে অ্যাট্রাকশন বাড়বে, নিউক্লিয়াসের সাথে অ্যাট্রাকশন বাড়বে, সাথে অ্যাট্রাকশন বাড়বে। নিউক্লিয়াসের সাথে যদি অ্যাট্রাকশন বাড়ে তাহলে আকারটা ছোট হয়, আকার ছোট হয়। এই কয়েকটা জিনিস লিখবা।
একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে কক্ষপথ সংখ্যা বাড়বে না, তবে ইলেকট্রন সংখ্যা বাড়বে। ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে নিউক্লিয়াসের সাথে অ্যাট্রাকশনটা বাড়বে, অ্যাট্রাকশনটা বাড়লে আকারটা ছোট হয়ে যাবে। দ্যাটস ইট, এটাই ঘ নাম্বারের অ্যান্সার। আচ্ছা, উদ্দীপকের অনুসারে আয়নীকরণ, আচ্ছা এটা তো পরের স্লাইডে যেতে হবে। আচ্ছা দেখো, বলছে উদ্দীপকের অনুসারে আয়নীকরণ বিভবের ক্রম ব্যতিক্রম পরিলক্ষিত হয়। আচ্ছা, ব্যতিক্রম পরিলক্ষিত হয় একটু দেখার চেষ্টা করো। এখানে মেইনলি আয়নীকরণ বিভবটা বেড়ে যাওয়ার কথা, এই পাশে বাড়তেছে, তাহলে কিন্তু এই জায়গাটাতে দেখো বাড়তেছে ঠিক আছে, কিন্তু এই 4 আর 5-এ দেখো ব্যতিক্রম, এর থেকে এর তো বেশি হওয়ার কথা কিন্তু হয় নাই। আবার দেখো 7 আর 8-এও ব্যতিক্রম দেখাচ্ছে, এই দুইটাতে ব্যতিক্রম দেখাচ্ছে কেন? চলে আসি। 4 হচ্ছে কি আমার বেরিলিয়াম, বেরিলিয়াম হচ্ছে 4, তার মানে কত 1s2 2s2। এটা হচ্ছে দ্বিত্বপূর্ণ থাকে, এটা হচ্ছে দ্বিত্বপূর্ণ থাকে। আর যেটা 5 যেটা সেটা হচ্ছে তোমার বোরন, বসে থাকতেই কষ্ট হচ্ছে, 1s2 2s2 3p1, সরি 2p1। আচ্ছা, এখন দেখো বোরনের ক্ষেত্রে একটু বোঝার চেষ্টা করো। বোরনের ক্ষেত্রে এই ইলেকট্রনটা দান করা খুবই সহজ, এটা ইজিলি সে দান করতে পারবে। বাট এই জায়গায় দেখো এ কিন্তু দ্বিত্বপূর্ণ থাকে, যেহেতু দ্বিত্বপূর্ণ থাকে এটা তাহলে স্টেবল। যদি এটা স্টেবল হয় তাহলে এটা কম স্টেবল, এটা হচ্ছে লেস স্টেবল। তাহলে লেস স্টেবল যদি হয়, লেস স্টেবল যেটা এইটার, তাহলে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ এনার্জি অফ বোরন সবসময় কম হবে আয়নীকরণ এনার্জি অফ বেরিলিয়াম। ঠিক আছে, এখন চলে আসি এই দুইটাতে। নাইট্রোজেন হচ্ছে 7 আর অক্সিজেন হচ্ছে 8, হিসাবে অক্সিজেনেরটা বেশি হওয়ার কথা, বাট নাইট্রোজেনে দেখি কি আসে 1s2 2s2 2p3। এই 2p3 এটা হচ্ছে হাফ ফিল্ড, এটা হাফ ফিল্ড, বাট এখানে দেখো 1s2 2s2 2p4, এটা তো হাফ ফিল্ড না। হাফ ফিল্ড গুলো হয় স্টেবল, হাফ ফিল্ড গুলো হয় স্টেবল, বাট এটা তো হাফ ফিল্ড না, এটা হাফ ফিল্ড না, এটা হচ্ছে আনস্টেবল, মানে এর থেকে লেস স্টেবল। তাই এই যে অক্সিজেনের যে আয়নীকরণ এনার্জি, এনার্জি অফ অক্সিজেন লেস দেন আয়নীকরণ এনার্জি অফ নাইট্রোজেন, এই দুইটা কারণে, একটা হচ্ছে হাফ ফিল্ড আর এটা হচ্ছে স্টেবল, কারণ এটা হচ্ছে দ্বিত্বপূর্ণ থাকে। ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো মতো বুঝতে হবে, এটা হচ্ছে খুবই ঠান্ডা মাথায় বুঝতে হবে, এগুলা ব্যাখ্যা করা খুবই সহজ, খুবই সহজ। আচ্ছা, প্রথমেই চলে আসি যে কি বলছে এখানে, এম মৌলটি অসামঞ্জস্য বিক্রিয়া দেয়। ভাই অসামঞ্জস্য বিক্রিয়া কি? অসামঞ্জস্য বিক্রিয়া হচ্ছে যদি কোনো যৌগ অথবা কোনো যৌগে উপস্থিত অণু, কোনো উপস্থিত পরমাণুর, অথবা কোনো যৌগে উপস্থিত পরমাণুর একই সাথে একবার জারণ ঘটে এবং বিজারণ ঘটে। জারণ বিজারণ একটা মৌলেরই, ঠিক আছে, জারণ বিজারণ ঘটে তখনই তাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলে। অসামঞ্জস্য বিক্রিয়া বলে। অথবা তুমি এটা বলতে পারো কোনো যৌগ বা কোনো যৌগে উপস্থিত পরমাণু একই সাথে জারক বিজারক রূপে কাজ করে, এখানে তুমি জারক বিজারক রূপে কাজ করে এটাও লিখতে পারো, জারক বিজারক রূপে কাজ করে,
জারক বিজারক রূপে কাজ করে, বিজারক রূপে কাজ করে, সেটাও তুমি বলতে পারো অসামঞ্জস্য বিক্রিয়া। ঠিক আছে, জারক বিজারক রূপে কাজ করে, এটা অসামঞ্জস্য বিক্রিয়া বলতে পারো। আচ্ছা, প্রথমে চলে আসি এম মৌল 17 নম্বর ইয়ের তোমার শ্রেণীর পর্যায় হচ্ছে তৃতীয় পর্যায়ে 17 নম্বর গ্রুপের একটাই মৌল আছে, সেটা হচ্ছে তোমার ক্লোরিন। ঠিক আছে, এটা হচ্ছে ক্লোরিন। এখন চলে আসো, ক্লোরিন যদি এম মৌলটা হয় সেই ক্ষেত্রে ক্লোরিন কিভাবে অসামঞ্জস্য বিক্রিয়া প্রদর্শন করে আমরা একটা উদাহরণে দিই। সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস যদি ক্লোরিনের অণু দেখি, সেই ক্ষেত্রে সে তৈরি করে সোডিয়াম ক্লোরাইড NaCl, এরপরে সোডিয়াম হাইপোক্লোরাইড NaOCl, আর প্লাস হচ্ছে পানি, এটা তৈরি করে। আচ্ছা, এই জায়গায় ক্লোরিনের জারণ মান হচ্ছে 0, এই জায়গায় হচ্ছে -1, আর এই জায়গায় হচ্ছে +1, এই জায়গায় +1, কথা বুঝো। তাহলে এই যে জারণ মানটা কমে গেছে, জারণ মানটা কমে গেছে, জারণ মান কমে গেলে হয় হচ্ছে জারক, জারকের হয় বিজারণ। আর এই পোর্শনটাতে দেখো, এই পোর্শনটাতে তার জারণ মান বেড়ে গেছে, এই পোর্শনটাতে তার জারণ মান কি হয়েছে ভাইয়া? বেড়ে গেছে, এই জায়গায় জারণ মানটা বেড়ে গেছে। জারণ মান যদি বেড়ে যায় সেটাকে বলা হয় বিজারক। বিজারক, বিজারকের কি হয়? জারণ হয়। তো দেখো এখানে ক্লোরিন কিন্তু একটাই কি, ক্লোরিন কিন্তু একটাই যৌগ, মানে অণু আকারে আছে, ক্লোরিন অণু আকারে আছে, তাই না? তো ক্লোরিন এখানে রিঅ্যাক্টেন্ট হিসেবে ক্লোরিন অণু আকারে আছে, সে একবার জারণ ঘটাইছে, আরেকবার কি হয়েছে, একবার জারণ ঘটাইছে আরেকবার কি করছে, বিজারণ ঘটাইছে। একবার সে জারক হিসেবে কাজ করতেছে, একবার বিজারক হিসেবে কাজ করতেছে। এটা অসামঞ্জস্য। জাস্ট লাইক এটা আমাদের দেশে হয়, কোনো বউয়ের, এটা পরকীয়া বাদ দিয়ে, কোনো বউয়ের কি 2টা হাজবেন্ড থাকতে পারে বাংলাদেশে? বউয়ের 2টা হাজবেন্ড থাকতে পারে না, 2টা হাজবেন্ড থাকতে পারে না, বাট একটা হাজবেন্ডের কিন্তু 2টা বউ থাকতে পারে। এটা হচ্ছে সামঞ্জস্য বিক্রিয়া, এটা হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। এইটার যদি ঠিক উল্টা বিক্রিয়াটা হইতো, এটার যদি ঠিক উল্টা বিক্রিয়াটা হইতো, তাহলেই সেটা হইতো সামঞ্জস্য বিক্রিয়া। আর এই জিনিসটা একটু ভালো মতো পড়বা, ঠিক আছে? এই সামঞ্জস্য বিক্রিয়া, অসামঞ্জস্য বিক্রিয়া, এগুলো একদম স্পেসিফিক, আমি একদম টাইপ ধরে ধরে কোশ্চেন বলে দিচ্ছি। আচ্ছা, পরেরটায় আসি। BM4 আদ্র বিশ্লেষিত হয়, কিন্তু AM4, এ কি আর বি কি সেটা আগে দেখি। এ হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল, এ হচ্ছে দ্বিতীয় পর্যায়ের 14 নম্বর শ্রেণীর মৌল, তার মানে কার্বন এটা। আর তৃতীয় পর্যায়ের তার মানে নিচেরটাই হবে, কার্বনের পর আসে হচ্ছে সিলিকন, আর এটা তো হচ্ছে আমার ক্লোরিন, এটুকু আমরা জানি, খুবই বুঝো। তাইলে BM4 মানে হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড, আর AM4 মানে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড CCl4। আচ্ছা, এরা আর্দ্র বিশ্লেষিত হয় কিনা? ভাইয়া আর্দ্র বিশ্লেষিত হওয়ার শর্ত হচ্ছে তার সেন্ট্রাল মেটাল এর ডি অরবিটাল থাকতে হবে, ডি অরবিটাল থাকতে হবে, অরবিটাল থাকতে হবে। ডি অরবিটাল থাকলে কি হয়, এরা অষ্টক সম্প্রসারণ করতে পারে, অষ্টক সম্প্রসারণ করতে পারে, করতে পারে। অষ্টক সম্প্রসারণ করে এরা পানির অণুর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে, পানির অণুর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে। এটাই আমাদের আজকে শেষ প্রশ্ন, সন্নিবেশ বন্ধন গঠন করে। ঠিক আছে, আরেকটা শর্ত হচ্ছে, শর্ত একটা, আরেকটা শর্ত যেটা, এটা হচ্ছে যদি সেন্ট্রাল মেটালে ডি অরবিটাল না থাকে, যদি ডি না থাকে, যদি ডি অরবিটাল না থাকে, অরবিটাল না থাকে, তাহলে অনেক সময় দেখা যায় যে সেন্ট্রাল মেটালের লোন পেয়ার ইলেকট্রন যদি থাকে, লোন পেয়ার ইলেকট্রন থাকলে তবুও সে আদ্র বিশ্লেষিত হবে।
আমি খুব অসুস্থতা নিয়ে পড়াচ্ছি, কারণ আমাকে তো পড়াইতে হবে, পড়াইতে ভালো লাগে। আমি বাসায় বসে থাকতে একটা আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি নাহলে, দ্যাটস ওয়াই পড়াচ্ছি। আর কি করব, দাঁড়াই তো থাকতে পারি না ঠিক মতো। আচ্ছা, এখন বলতে পারো ভাইয়া তাহলে কি কার্বনের কি ডি অরবিটাল আছে? কার্বনের কিন্তু কোনো ডি অরবিটাল নাই। কার্বন হচ্ছে কত? 6, 1s2, 2s2, 2p2। এখানে কোনো ডি অরবিটাল সম্ভব না। আমি আবারও বলতেছি, এখানে কোনোভাবেই ডি অরবিটাল সম্ভব না। ডি অরবিটাল যদি সম্ভব না হয়, মানে 2d তো কখনোই সম্ভব না। ডি অরবিটাল যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে, ডি অরবিটাল সম্ভব না হইলে সেই ক্ষেত্রে এখানে তোমার আদ্র বিশ্লেষিত হবে না। আর এর কোনো লোন পেয়ার ইলেকট্রনও নাই, এখানে কোনো লোন পেয়ার ইলেকট্রনও নাই, দুইটাই এই যে চারটাই বন্ড গঠন করছে। আচ্ছা, সিলিকনের ক্ষেত্রে আসি। সিলিকন হচ্ছে 14, তার মানে কত আসে? 1s2, 2s, একটু দাঁড়াও, 2s2, 2p6, 3s2, 3p2, আরেকটা হচ্ছে 3d0। এই যে 3d সম্ভব, কিন্তু এখানে কোনো ইলেকট্রন নাই। 3d সম্ভব, কিন্তু এখানে কোনো কি নাই ভাইয়া? ইলেকট্রন নাই। এখন মেইনলি করে কি, একটু বোঝার চেষ্টা করো। এই রিয়াকশনটা আমি একটু পরের পেজে দেখাই, এটা করে আজকে শেষ করব। এটা করাই আজকে শেষ, বুঝছো? করাই আজকে শেষ। এখন যেটা করে কি, এই SiCl4 এ পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে সিলিসিক অ্যাসিড উৎপন্ন করে। SiOH4 প্লাস হচ্ছে HCl উৎপন্ন করে। ভাইয়া এটা কিভাবে হয় আমি একটু মেকানিজমটা দেখাই, মেকানিজম দেখাই আজকে শেষ করে দেবো ইনশাল্লাহ। এখন দেখো, এখানে মেইনলি হয় কি যে সিলিকন কিন্তু ডি অরবিটালে ইলেকট্রন নিতে পারে, আর পানির কিন্তু অলরেডি লোন পেয়ার ইলেকট্রন আছে 2 জোড়া, ঠিক আছে? পানির কিন্তু কি 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন রয়ে গেছে। এখানে তাহলে কি থাকে? একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। আমি কথা বুঝো, এই লোন পেয়ার ইলেকট্রনটা সে একে দিবে, সরি হাইড্রোজেন কেন দিছি, মানে ক্লোরিন হবে। ওয়েট ওয়েট, এটা ক্লোরিন দাও। আচ্ছা দেখো, ক্লোরিন, 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 ক্লোরিন। এ তখন এই যে লোন পেয়ার ইলেকট্রনটা আছে, এই লোন পেয়ার ইলেকট্রনটা কাকে দিবে? সিলিকনকে দিবে। কথা বুঝবা, এই লোন পেয়ার ইলেকট্রনটা কাকে দিবে? সিলিকনকে দিবে। সিলিকনকে দিবে, খুবই ভালো কথা। এর তো 4টা হাত আছে, আর এই যে এরা আবার মিলায়া কি গঠন করবে? এরা আবার HCl আকারে বের হয়ে যাবে। তার মানে এইখানে প্রথম স্টেপটা হচ্ছে সিলিকন, এখানে OH চলে আসবে, একটা OH চলে আসবে, এখানে OH চলে আসবে, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এইভাবে থাকবে। এখন এইটাতে আবার কথা বুঝবা, এইটাতে আবার একটা লোন পেয়ার ইলেকট্রন দিবে। কে দিবে? পানি দিবে। কে দিবে বলো দেখি? পানি থেকে আরো একটা লোন পেয়ার ইলেকট্রন আসবে। এই যে লোন পেয়ার ইলেকট্রন আসছে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এই ক্লোরিন আবার এর সাথে কি করবে? বন্ড গঠন করবে। বন্ড গঠন করে HCl আকারে বের হয়ে যাবে, এটা HCl আকারে বের হয়ে যাবে, আর OH-টা এখানে ঢুকে যাবে। তার মানে এখানে কি হবে? Si, এখানে OH, এখানেও OH, আর এখানে Cl, এখানে Cl। সেম ভাবে আরো একটা পানি, কথা বুঝবা, আরো একটা পানি সে এখানে দিয়ে দিবে একে। আমি একটু এটা একটু লেখার সুবিধার্থে মুছলাম, এখানে আমি ক্লোরিন দিলাম একটা। তাহলে এইখানে দেখবা যে আরো একটা পানি লোন পেয়ার ইলেকট্রন দিচ্ছে। কাকে দিচ্ছে? সিলিকনকে দিচ্ছে, এবং এইটাই সন্নিবেশ বন্ধন গঠন করে, হাইড্রোজেন, হাইড্রোজেন। ঠিক আছে, এই হাইড্রোজেন আবার এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে HCl বাইর হয়ে যাবে, আর এই OH এখানে একটা ঢুকে যাবে, আবার এখান থেকে এই OH-টা এখানে ঢুকে যাবে। তার মানে এখানে আমার কি হবে? Si, এখানে Cl দাও, এখানে 3টা OH হয়ে গেল।
OH OH OH। দেন এখানে আবার পানির লোন পেয়ার ইলেকট্রন এখানে আবার দিবে, আর এখানে তোমার হচ্ছে হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন হাইড্রোজেন। এ আবার ওই সেম প্রসেস করবে, এখান থেকে তোমার HCl বের হয়ে যাবে, HCl বের হয়ে যায়, এই ওয়েসটা এখানে চলে যাবে, দেন সে ফর্ম করবে এটা Si OH 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 OH। এটা 4টা ধাপে হয়, এই 4টা ধাপেই তোমাকে পরীক্ষায় ফুল মার্কস পেতে হলে দেখাইতে হবে। এটার নাম হচ্ছে সিলিসিক অ্যাসিড, সিলিসিক অ্যাসিড। ঠিক আছে, সিলিসিক অ্যাসিড। তো ডি অরবিটাল থাকার মেইন কারণটা হচ্ছে এই যে সন্নিবেশ বন্ধনটা গঠন হচ্ছে, এই বন্ধনটা, এই যে ইলেকট্রনটা দিচ্ছে, এই ইলেকট্রনটা আসলে দিচ্ছে ডি অরবিটালে, দ্যাটস ওয়াই এই ইলেকট্রনটা দিচ্ছে ডি অরবিটালে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ। আশা করি আমাদের আজকে ক্লাসটা বুঝতে পারছো।